স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে 5 জুন সরকারি ছুটি থাকায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে আজ। ভবিষ্যতের জন্য প্লাস্টিক দূষণ বন্ধ করুন প্রতিপাদ্যে চাঁদপুরের সকালে জেলা প্রশাসক কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। সভায় পরিবেশ দূষণের প্রভাব ও উত্তরণের দিক নিয়ে আলোচনা করা হয়। লক্ষ্মীপুরের সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চট্টগ্রাম কাস্টমস হাউসে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন শুল্ক কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও এ কলম বিরতি পালন করা হয়। রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতির কারণে দিনের একটি বড় সময় আমদানি পণ্যের শুল্কায়ন, চালান ছাড়করণ, পরীক্ষণ সহ কোনো কাজই হয়নি। ফলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি বন্দর থেকে পণ্য খালাস বিঘ্নিত হয়। দাবি মেনে নেওয়া না হলে আগামী শনিবার থেকে লাগাতার কলম বিরতির হুঁশিয়ারি দেন রাজস্ব কর্মকর্তারা। চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়লেও নানা জটিলতায় এই ভাইরাস প্রতিরোধে টিকা নেয়ায় আগ্রহ নেই সাধারণ মানুষের। এতে সরকারের মজুত করা লাখ লাখ ডোজ টিকা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে টিকা কেন্দ্রে নানা ক্যাটাগরি ভাগ করলেও সিভিল সার্জন বলছেন 18 বছরের উপর থেকে সবাইকে করোনা ভ্যাকসিন দিতে হবে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে করোনার ভয়াবহ রূপ। চলতি মাসে মৃত্যু 6 জনের, সংক্রমিত হয়েছে প্রায় 100 জনের কাছাকাছি। তবু করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার কোনো আগ্রহ নেই সাধারণ মানুষের। কারণ টিকা নিতে গেলেই রয়েছে নানা জটিলতা। যেখানে সরকারের মজুত থাকা করোনা ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার পথে, সেখানে টিকা কেন্দ্রগুলির ভ্যাকসিন নেওয়ার ক্যাটাগরি ভাগ করা অযৌক্তিক বললেন চট্টগ্রাম সিভিল সার্জন। 18 বছরের উপরে সবাইকে টিকা দেওয়ার নির্দেশ সিভিল সার্জনের। যারা ভ্যাকসিন গ্রহণ করতে চাইবে, আগে যারা ভ্যাকসিন 1 বছর 1.5 বছর ভ্যাকসিন দেয় নাই, যারা 3rd ডোজ নিয়েছে ওরা 4th ডোজ নিতে পারবে, এবং যারা 4th ডোজ নিয়েছে ওরা 18 বছর নিতে পারবে। আমাদেরকে SMS এর মাধ্যমে জানানো যে আমরা যাতে সুষ্ঠুভাবে হ্যাসেল ছাড়া আমরা যাতে ভ্যাকসিনগুলো নিতে পারি। করোনা বিশেষজ্ঞরা বলছেন সবাইকে করোনার টিকার আওতায় আনা না গেলে আরো ভয়াবহতায় বাড়বে প্রাণহানি। 2টা ডোজ নিয়েছেন তারা আরেকটা বুস্টার ডোজ নিলে আমার মনে হয় ভালো হবে, এবং যারা ভালনারেবল এবং যারা বয়স্ক তাদেরকে যদি আমরা একটা বুস্টার ডোজ দিতে পারি, হয়তো তাদের একটা ইমিউনিটিটা বৃদ্ধি পাবে। তবে সচেতনতার বিকল্প নেই বললেন চট্টগ্রাম জেনারেল হসপিটালের এই তত্ত্বাবধায়ক। যেই পেশেন্টরা মৃত্যুবরণ করেছেন তারা হচ্ছেন হাই রিস্ক গ্রুপ, এবং হাই রিস্ক গ্রুপ যারা আছে, যাদেরকে কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অত্যন্ত জরুরি। অন্যদিকে করোনার আড়ালে ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা রয়েছে বললেন চিকিৎসকরা। দেখা যাচ্ছে যে সংক্রমিত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ডেঙ্গু ও করোনা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। জয়, করোনা ও ডেঙ্গু পরিস্থিতির সার্বিক চিত্র কি দেখছেন, আর মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন জানাবেন। আপনাকে দেখতে পাচ্ছেন যে মেডিকেলগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, আবার কারো কেউ দেখছি আমরা চিকিৎসা নিয়ে বাড়িয়ে ফিরছেন। সবচেয়ে বেশি চিকিৎসা নেওয়া হচ্ছে বাড়িতে, যেহেতু সিভিল সার্জন সহ সবারই কিন্তু নির্দেশ রয়েছে। যারা জ্বর, কাশি সহ বিভিন্ন রোগ আক্রান্ত রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা বাড়িতে ফিরতে পারবে। একই সাথে শুধু করোনা নয়, করোনা ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু হানা দিতে শুরু করেছে। একই সাথে আতঙ্ক বিরাজ করছে যে চিকুনগুনিয়ার।
তো এই কারণে মানুষের একটু সচেতনতার কোনো বিকল্প নেই বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন, যেমনটা জানিয়েছেন যে টিকা নিয়ে সবচেয়ে বেশি বড় সমস্যায় পড়েছেন। টিকা দিতে চাচ্ছে কিন্তু কেউ নিতে চাচ্ছে না। মানুষ যদি সবাই ভ্যাকসিন নিতে পারে তাহলে যদি নেই তাহলে করোনা থেকে রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন। এই পর্যন্ত চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে আর সংক্রমিত হয়েছে করোনায় 100 জনের কাছাকাছি। তো এখন চেষ্টা করছেন এমনকি যারা টিকা নেয়নি, ভ্যাকসিন নেয়নি, তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন কেন্দ্রগুলোতে যেখানে টিকা দেওয়া হচ্ছে সে জায়গায় গিয়ে তাদের টিকা নেওয়া দরকার বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে চট্টগ্রামের বিএনপি নেতার দায়ের করা মামলা আবারও চলমান রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন আদালতে মামলাটি সচল করার আবেদন করলে মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম তা গ্রহণ করেন এবং নির্দেশ সচল দেন। বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন 2017 সালে 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করেছিলেন। মামলাটি গত সরকারের আমলে 2018 সালে খারিজ করে দেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 21 দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযান শেষে র্যাব 7-এর উপ অধিনায়ক বলেন যে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজনকে এর আগেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তারা আবারও একই অপরাধে জড়িয়েছে। নোয়াখালীর সদর উপজেলা থেকে মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে পেলে যৌনপল্লীতে বিক্রির ঘটনায় প্রতারক প্রেমিক শুভজিৎকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, শুভজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে গয়না ও টাকা কৌশলে হাতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয়। নিখোঁজ কিশোরীকে পরিবারের সদস্যরা বিভিন্ন সংগঠনের সহায়তায় উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার সাতক্ষীরা থেকে শুভজিৎকে গ্রেপ্তার করে র্যাব। বান্দরবানের নাইখংছড়ি উপজেলা লাগোয়া মিয়ানমার অভ্যন্তরে আবারও স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে নাইখংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি 46-47 সীমান্তের মধ্যবর্তী মিয়ানমার অভ্যন্তরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি সীমান্ত চোরাচালানের শীর্ষ গডফাদার হিসেবে পরিচিত। সে মায়ানমার অভ্যন্তর বার্মিজ গরু ও মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিস্ফোরণের শিকার হয়। পুলিশ জানায়, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি চোরা কারবারির পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। Program on Agriculture and Rural Transformation for Nutrition Entrepreneurship and Resilience in Bangladesh প্রোগ্রামের আওতায় পার্টনারফিল্ড স্কুল কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রঘুনাথ সাহা। এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ইলিশের দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এতে ক্রেতা সাধারণ খুশি হলেও হতাশায় ভুগছেন আড়তদার ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশ উৎপাদনে যেহেতু খরচ নেই, তাই এর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে।
খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর পদ্মা মেঘনার ইলিশ মানে ও স্বাদে সুস্বাদু হওয়ায় 2017 সালে ইলিশের বাড়ি চাঁদপুরকে ব্র্যান্ডিং জেলা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো ইলিশের দাম হাঁকিয়ে ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। ফলে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে হয় খোদ চাঁদপুরবাসীকেই। তবে সম্প্রতি অসহায় মানুষের কথা চিন্তা করে ইলিশের দর স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। এতে সাধারণ ক্রেতারা খুশি হলেও মন ক্ষুণ্ণ আড়তদাররা। রূপালী ইলিশ দেখা যাচ্ছে চাঁদপুরে দাম বেশি, অন্যান্য জায়গায় দাম কম। এটার কারণ কিন্তু আমরা আসলে চাঁদপুরের বাসী হয়ে আমরা বুঝতে পারতেছি না। ইলেকট্রিক বিল, দোকানের খরচ, স্টাফ খরচ, মালিকের খরচ, বরফ, অনেক কিছু মেনটেন করতে হয়। যেহেতু ইলিশ উৎপাদনে খরচ নেই, উচ্চ মূল্যের কারণ যাচাই বাছাই করে ক্রেতা সাধারণের ক্রয়সীমার মধ্যে দাম নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই জেলাতে আমাদের ইলিশের যে মূল্য সেটা অতিরিক্ত এবং আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা তাদের ইচ্ছামতোই দরদাম হাঁকান এবং ক্রেতারা আসলে স্বল্প মূল্যে বা তাদের ক্রয় সীমার মধ্যে ইলিশ মাছ তারা ক্রয় করতে পারেন না। ইলিশের দাম স্বাভাবিক রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইলিশের দাম নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, ইলিশের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে, এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। তো এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ। আসলে চাঁদপুর ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চলের মধ্যে ভোলা, বরিশাল, বরগুনা, রাজশাহী, দিনাজপুর সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ইলিশ প্রচুর পরিমাণ ধরা পড়ে। কিন্তু জেলা প্রশাসক বলছেন যে চাঁদপুর ছাড়া বিভিন্ন জায়গায় ইলিশের দর অনেক কম, কিন্তু চাঁদপুরে ইলিশের দাম অত্যন্ত বেশি। কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা মতো তাদের দাম হাঁকিয়ে বাড়িয়ে রাখে। এতে সাধারণ ক্রেতারা কিন্তু ইলিশের স্বাদ থেকে অর্থাৎ ইলিশ কেনা থেকে তারা বঞ্চিত। তাদের কথা বিবেচনা করে জেলা প্রশাসক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই ইলিশ যাতে সাধারণ ক্রেতারা কিনতে পারে তার জন্য কিন্তু তিনি সেই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। সরকার যাতে সেই সবকিছু যাচাই বাছাই করে ইলিশের দর নির্ধারণ করেন এবং ক্রেতা সাধারণভাবে তারা কেনার সুযোগটুকু পায়। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর সাধারণ ক্রেতারা কিন্তু আনন্দে উৎফুল্ল হলেও কিন্তু সংশয় দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে। তারা বলছেন ইলিশ পচনশীল মাছ এবং কাঁচামাল, এই মাছ আমদানি হলে দাম কমে যায়, আর কিন্তু যদি আমদানি কমে যায় তাহলে স্বাভাবিক কারণে ইলিশের দাম বেড়ে যায়। তো এই ছিল চাঁদপুরের ইলিশের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের হাজিরহাট বাজারে জারির দোনা খালের উপর নির্মিত দোকান ঘর সহ ৭৫টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেয়াল ধসে ৩ জন শ্রমিক আহত হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নোটিশ দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাগুলো সরানো হয়নি, তাই অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে খালের ২৪% জমি দখলমুক্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।